দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বৈদেশিক লেনদেনের ভারসাম্য প্রসঙ্গে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরব, তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। বৈদেশিক লেনদেনের ভারসাম্য সম্পর্কিত প্রতিবেদনটি দেখছিলাম, এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব আহসান হাবিব, আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি কমছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে মূলধনী যে যন্ত্রপাতি সেইটার দেখা যাচ্ছে যে আমদানি কমে যাচ্ছে। তাহলে এই দুইটা যদি ভারসাম্য করা হয় বা তুলনা করা হয়, তাহলে আসলে সুফল কতটুকু পাবো আমরা বলে মনে করেন আপনি? ধন্যবাদ। দেখুন, এটা তো একটা ভালো দিক যে আমাদের প্রথমত একটা ভালো দিক যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেখানকার যে ভারসাম্য সেটা অনেকটা পজিটিভ দিকে টার্ন করছে। এবং সেটার কারণ হলো আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের রেমিটেন্স ইনফ্লো গুলো হচ্ছে। তো এটা ইকোনমির কোন জন্য ধরনের একটা প্রশ্ন করবো? একটা শক্তিশালী দিক কিন্তু। শুনতে পাচ্ছেন তো? জি, একটা শক্তিশালী দিক। আর অন্যদিকে আ উম আমাদের যন্ত্রাংশ কমে এই যে আপনি ক্যাপিটাল আচ্ছা আচ্ছা, মেশিনারি যেটা হ্যাঁ ইম্পোর্ট বামে। কমে ক্যাপিটাল মেশিনারি যেটা ইম্পোর্ট আমাদের কমে যাচ্ছে, সেই কমে যাওয়াটা মানে কিন্তু আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কিন্তু ভবিষ্যৎ এক্সপোর্ট এর সাথে কানেক্টেড। তার মানে আমরা ক্যাপিটাল মেশিনারি গুলো আনবো, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর সাথে কানেক্টেড, আমাদের ইনভেস্টমেন্ট এর সাথে কানেক্টেড এবং এটা আমাদেরকে ফিউচারে এক্সপোর্ট ফ্লোটাকে ঠিক রাখবে, এক্সপোর্ট কে প্রমোট করবে, গ্রোথ এর সাথে সরাসরি কানেক্টেড। সুতরাং অবশ্যই এই অংশটা আমরা আশা করি না। আমরা এটাও চাই যে আমাদের ক্যাপিটাল মেশিনারি গুলো ইম্পোর্ট হোক। এটা হতে পারে যে সাম্প্রতিক সময়ে যেহেতু আমরা অনেকটা ইম্পোর্টকে ডিসকারেজ করার চেষ্টা করেছি। আমরা আ এক্সপোর্টকে প্রমোট করার চেষ্টা করেছি। সেই দিকে সার্বিক বিবেচনায় হয়তো ব্যাপারটা ঠিক আছে। বাট আপনি যখন ইম্পোর্টকে ডিসকারেজ করছেন তখন এটা কিন্তু মাথায় রাখা দরকার যে ইনভেস্টমেন্টকে প্রমোট করতে গেলে যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট সেটাকে কিন্তু সেই জায়গাটাতে যাতে কোনো মানে ডিসকারেজ যাতে না হয়, সেই জায়গাটাতে যাতে কোনো বাধা তৈরি না হয় সেটা খেয়াল রাখা দরকার। সুতরাং ওই মানে আমাদের প্রয়োজনীয় যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট সেটা যেন আমরা কন্টিনিউ করি। এটা ইন্ডিকেট করবে যে ভবিষ্যতে ব্যালেন্স অফ পেমেন্ট মেইনটেইন করার ক্ষেত্রে এবং ইকোনমিক গ্রোথ ধরে রাখার ক্ষেত্রে এটা একটা বড় ফোর্স হিসেবে কাজ করে বলে আমরা সবাই জানি। এই যে বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য আসলে কিভাবে তাদের ইন্সপায়ার করা হচ্ছে, মানে সেটা আপনার আমাদের একটু জানাবেন যে কিভাবে করা হচ্ছে, কি আলামত আপনার মনে হচ্ছে? একটা তো হলো যে দেখেন আমাদের সার্বিক অবস্থাটা যদি একটা পরিবর্তন চাই, একটা হলো জ্বালানি সরবরাহ যেটা আপনি আগেও বলেছিলেন যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। ইনভেস্টমেন্ট ক্লাইমেট কে প্রমোট করার জন্য আমরা কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গায় আছি। চ্যালেঞ্জিং জায়গাটাই হলো আপনার ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ছে। সুতরাং ইন্টারেস্ট রেট বাড়লে আবার ইনভেস্টমেন্ট ডিসকারেজড হয়। আবার ইনফ্লেশন কিন্তু আমাদের হাই। তো এটাকে যদি আমরা একটু ইনফ্লেশনটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ইন্টারেস্ট রেটটাকে আবার আপনাকে ছেড়ে দিতে হচ্ছে যাতে ইন্টারেস্ট রেট বাড়ে সেটাকে এনশিওর করতে হচ্ছে যাতে ইন্টারেস্ট রেট একটু হাই হয়। মানে ওই দিক দিয়ে ইনভেস্টমেন্টকে ডিসকারেজ করা যাতে ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকে। এখানে একটা চ্যালেঞ্জিং জায়গা আমাদের আছে। কোন সন্দেহ নাই। তারপরে একটা মাঝামাঝি জায়গায় আমরা আসার চেষ্টা করছি। সেটা হলো কোন না কোনভাবে ইনফ্লেশনকে কিন্তু কন্ট্রোল করতেই হবে আপনাকে। কারণ ইনফ্লেশনের ইমপ্যাক্ট সরাসরি সব জায়গায় আছে। এক্সপোর্ট, ইম্পোর্ট, ব্যালেন্স অফ পেমেন্ট সব জায়গাতেই আছে। কিন্তু আবার ইনভেস্টমেন্টকেও সাথেও কিন্তু কম্প্রোমাইজ করার কোন সুযোগ নাই। সুতরাং ইন্টারেস্ট রেট হাই ঠিক আছে। এটাকে আমাদের কিছু কোন না কোন ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতেই হবে ইনফ্লেশনকে আ মানে কমাতে গেলে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের যে অন্য যে চালিকা শক্তি, ইনভেস্টমেন্টকে প্রমোট করার জন্য যে অন্য ফ্যাক্টর গুলো, সেগুলো যাতে আমরা এনশিওর করতে পারি। যেমন জ্বালানি সরবরাহ, যেমন কোন ধরনের ব্যুরোক্রেটিক যাতে ঝামেলা না হয়, বিদেশিরা যাতে সহজে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে পারে এবং একটা অনেক বড় ফ্যাক্টর কিন্তু হলো আমাদের দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি এনশিওর করা। বিদেশিদেরকে যদি আমরা এখানে অ্যাটেনশন মানে তাদের যদি অ্যাটেনশন ড্র করতে চাই, তাদেরকে যদি বাংলাদেশে অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে অন্য আর্থিক সুবিধাদির পাশাপাশি এই স্ট্যাবিলিটি এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি এটা কিন্তু নিশ্চিত করা খুব জরুরি। অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে এবং সেগুলোর হয়তো পজিটিভ অনেক পরিবর্তনও আমরা দেখছি। বাট এটা কিন্তু মাথায় আসতে হবে মানুষের। স্যার, সেটা কিন্তু আসলে দেশের দেখা জন্য যায় এখন যে রাজনৈতিক অবস্থা, তাতে কতটুকু প্রভাব পড়ছে বলে আপনার মনে হয়? না পরিবর্তন কেমন দেখছেন? রাজনীতির একটা বড় প্রভাব আছে কিন্তু। কোন না কোনভাবে এটা আমাদের সার্বিক দায়িত্ব হলো
আমাদেরকে এই মেসেজটা যারা ইনভেস্টর তাদেরকে দিতে হবে দেশের ভিতরে এবং বাইরের। কারণ আমরা আর্থিক খুব সুবিধাদি যে খুব দিতে পারছি তা না কিন্তু। আর্থিক সুবিধাদি অন্য পৃথিবীর অন্য যারা দিচ্ছে হয়তো সেরকমই দিচ্ছি। বরং অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রেট লোকাল ইনভেস্টরদের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট হাই। সেক্ষেত্রে পলিটিক্যাল স্ট্যাবিলিটি একটা অনেক বড় ফ্যাক্টর। এটা দেওয়ার এটা কোনো না কোনো ফর্মে আপনাকে দিতে হবে। এখন রাজনৈতিক আমরা পুরোপুরি স্থিতিশীলতা দিতে পারছি তা না। তবে এটাও কিন্তু ঠিক যে রিসেন্ট চেঞ্জেস গুলো কোনো না কোনো ভাবে চেঞ্জেস গুলো আমাদের কিন্তু একটা সেক্টরে বড় পরিবর্তন এনে এসছে, যেটা একটা বড় মেসেজ টু দ্য ইনভেস্টর, টু দ্য আদার আদার স্টেক হোল্ডার যে স্ট্যাবিলিটি সম্ভব। সেটা হলো আমাদের এক্সটার্নাল সেক্টরে কিন্তু একটা স্ট্যাবিলিটি এসছে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কিন্তু স্ট্যাবিলিটি এসছে, যার উপর বেস করে কিন্তু আপনারা এই মাত্র যে ইয়েটা করলেন, মানে যে ভিডিওটা দেখালেন, যে স্টেটমেন্টটা দিলেন যে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে একটা স্ট্যাবিলিটি আসছে, এক্সটার্নাল সেক্টরে একটা স্ট্যাবিলিটি এসছে। এটা কিন্তু ইন্ডিকেট করে, এগুলো মেসেজ মানুষের কাছে যে আস্তে আস্তে একটা নরমালাইজেশনের দিকে আমরা যাচ্ছি, ধীরে ধীরে স্যার যাচ্ছি। স্যার দেখা যায় যে প্রত্যেকবার যে সামনে তো বাজেট পাস হবে, তো বাজেট পাসের আগে দেখা যায় কর কাঠামো নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে এনবিআর, কিন্তু প্রতিবারই তারা দেখা যায় কর কাঠামো নিয়ে আলোচনা করে, কিন্তু শেষ পর্যন্ত আসলে দীর্ঘমেয়াদী কোনো ধরনের পরিকল্পনা নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা আপনার কি মনে হয়? দেখেন, করের ব্যাপারটা কি, আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় কর আদায় করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের ডায়লামা কোথায় দেখেন, আমাদের এক্সপেন্ডিচারও করতে হবে, আমাদের প্রয়োজনীয় করও আদায় করতে হবে। আবার ব্যাংকিং সিস্টেম থেকে বা অন্য জায়গা থেকে যথেষ্ট পরিমাণ বরোইং যদি আপনি বেশি রাখেন, তাহলে সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর কিন্তু এফেক্টেড হবে। আপনি ইনভেস্টমেন্টের জায়গায় এফেক্টেড হবে। আর প্লাস আমরা যেহেতু একটা ট্রান্সফরমেশনের জায়গা দিয়ে যাচ্ছি, একটা পরিবর্তনের জায়গা দিয়ে যাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের সার্বিকভাবে দাঁড়াতে গেলে অনেক ধরনের রিসোর্সেস দরকার, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস দরকার। এই ডায়লেমাটা কিন্তু আছে। একেবারে ইউ আর রাইট, আপনি এটা ঠিকই বলেছেন যে আমরা আলাদা করে ট্যাক্সের যে স্ট্রাকচারাল চেঞ্জ বা যা পরিকল্পনাগুলো করি, আমরা কার্যত গিয়ে সেগুলো ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না। এটা ট্র্যাডিশনালি আমরা পারছি না। এবং এটার কারণ হিসেবে আমি দেখি যে এটার অনেকগুলো ডাইমেনশন। একটা হলো তাদেরকে এনকারেজ করা, ইনসেনটিভ দেওয়া, রাইট কাইন্ড অফ ডিসইনসেনটিভ ক্রিয়েট করা। অনেক সময় ট্যাক্স ইম্পোজ করে বা কোনো কিছু ইম্পোজ করেও কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। ধন্যবাদ স্যার, সময় স্বল্পতার কারণে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বৈদেশিক লেনদেনের ভারসাম্য নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে সরাসরি ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিআইবিএম এর অধ্যাপক মোহাম্মদ আহসান হাবিব।